আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আমার কথা শুনতে পাচ্ছ। আমাদের আজকের ক্লাসটি হচ্ছে আমাদের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। আমি প্রভাষক মোহাম্মদ ইলিয়াস আজম শাহ তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ক্লাসের মাধ্যমে আমরা চাইবো যে আমাদের প্রথম চ্যাপ্টারের মোটামুটি গুরুত্বপূর্ণ টপিকগুলা তোমাদের সাথে আলোচনা করার জন্য। তো আশা করি এই ক্লাসটা আমরা কিছু প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশনের মাধ্যমেও নেওয়ার চেষ্টা করব। তো আমরা বিশ্বাস করি যে ক্লাসটি তোমাদের জন্য খুবই ফলপ্রসূ হবে। তো তোমরা যারা ক্লাসে অংশগ্রহণ করছো তারা অবশ্যই হচ্ছে তোমাদের যে নাম এবং রোল নাম্বার সেগুলো হচ্ছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তো আমরা এখন একটা ভিডিও ক্লিপ দেখব, যেটা হচ্ছে আমাদের লাস্ট ক্লাসের একটা হচ্ছে যে সিকোয়েন্স আর কি। লাস্ট ক্লাসে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কথা বলছিলাম। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে আজকে আমরা ফার্স্টে একটা ভিডিও ক্লিপ দেখব। তো ওই ভিডিও ক্লিপ শেষে আমরা হচ্ছে আমাদের আজকের আলোচনায় ফিরে যাব। তো চলো আমরা ভিডিওটা একটু উপভোগ করি। When everything becomes linked with everything else, matter becomes mind and the possibilities become endless. Imagine 50 billion IoT connected devices by 2020. Now, imagine the economic impact of these connected machines. $4 to $11 trillion per year by 2025. Wearable devices, environmental sensors, agricultural machinery, components in a vehicle or devices in homes can all be connected to deliver insights and drive transformation. So imagine if you had smart devices in your home, your car, your workplace, or even on yourself. The world becomes alive. That's Internet of Things. The Internet of Things is making everyday objects into data factories. When Internet of Things, along with big data, meets artificial intelligence, this interface will become enlivened with intelligence, and a new world will take birth, which will increasingly talk back to us. Imagine the kind of world that it would be. Imagine the revolution it will usher in the way we see the world. The external world will become the extension of our mind, like an extension of our thoughts. Imagine a world that is responsive, a world that is optimized for human creativity, a world that is intelligent. The Internet of Things is a breeding ground for new AI-driven solutions and experiences, from self-driving cars to intelligent homes to health. Welcome to the world of endless possibilities. Welcome. সো আশা করি তোমরা আমাদের যে ভিডিও ক্লিপ তার মাধ্যমে বুঝতে পারছো যে আমাদের আর কি গত ক্লাসে যেটা টপিক ছিল যে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেটা কিভাবে প্রয়োগ হচ্ছে। আমাদের আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করছি যে সেটা আইওটির সাথে কম্বাইন করে কিভাবে কাজ করতেছে এবং আমাদের জন্য কতখানি গুরুত্বপূর্ণ। তো আমাদের আজকের আলোচনায় আমরা চলে যাচ্ছি আমাদের মূল বইয়ে আমরা কিছু টপিক ভিত্তিক আলোচনা করি। আমরা এখানে দেখতে পাচ্ছি ইমপ্যাক্ট অফ ভার্চুয়াল রিয়েলিটি ইন এভরিডে লাইফ, অর্থাৎ হচ্ছে আমাদের প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির যে প্রভাব সেটা হচ্ছে আমরা আলোচনা করব। তো এক নম্বর হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। আমরা যেটা বলতে চাচ্ছি, আমরা ভার্চুয়াল রিয়েলিটি এর আগে আমরা আলোচনা করছি যে সেটা হচ্ছে যে আমাদের যে আমাদের ইন্দ্রিয়গুলো সেগুলো হচ্ছে প্রভাবিত করে আমরা যে একটি ডিজিটাল ইমেজ তৈরি করি সেটাকে আমরা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি বলি। আমরা এখানে সরাসরি মেইন বই থেকে যদি আলোচনা করি, এখানে দেখা যাচ্ছে যে ভার্চুয়াল রিয়েলিটি শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে কৃত্রিম বাস্তবতা
অর্থগতভাবে শব্দ দুটি যদিও স্বপরিধি, কিন্তু তথ্য প্রযুক্তির ক্ষেত্রে এটি এমন এক ধরনের পরিবেশ তৈরি করে যেটি বাস্তব নয় কিন্তু বাস্তবের মতো চেতনা সৃষ্টি করে এবং মস্তিষ্ককে একটি বাস্তব অনুভূতি জাগায় মস্তিষ্কে। তো এখানে কি হয় যে স্পর্শ, শোনা কিংবা দেখা থেকে মানুষের মস্তিষ্কের একটি অনুভূতি সৃষ্টি হয়, যেটাকে আমরা বাস্তবতা বলে থাকি। অর্থাৎ এই অংশটা যদি দেখি, আমাদের আসলে বাস্তবতা ডিফাইন করতে যেই ইন্দ্রিয়গুলো আমাদেরকে সাহায্য করে সেটা হচ্ছে কি যে স্পর্শ, তারপর হচ্ছে আমাদের যে শোনা, আমাদের এই যে কর্ণ, তারপর হচ্ছে কি যে দেখা, আমাদের চোখ, এবং হচ্ছে মস্তিষ্কে এগুলা কি করে, মস্তিষ্কে অনুভূতি তৈরি করে যে ঠিক আছে যে কোনো একটা বস্তুর অস্তিত্ব আছে। তো ঠিক এই সেন্সরগুলোকেই হচ্ছে কাজে লাগিয়ে আমাদের যে হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির যে যন্ত্রাংশগুলো সেগুলো তৈরি ভাবে দেখা যাচ্ছে। আমরা এখানে একটা হেড মাউন্টেড ডিসপ্লে দেখতে পাচ্ছি, সেখান থেকে হচ্ছে যে আমরা ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে মোটামুটি ধারণা পাই। আমরা ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে ধারণা পাওয়ার জন্য আমরা হচ্ছে একটা ভিডিও দেখতে পারি। আচ্ছা, এখানে খুব রিসেন্টলি আমরা একটা ভিডিও দেখছিলাম, শেয়ারও করেছিলাম সেটা তোমাদের সাথে। যাই হোক, আমরা আরেকটা ভিডিও দেখার চেষ্টা করি। এখানে আমরা যে ভিডিওটি দেখতে পাচ্ছি, সেই ভিডিওটির মাধ্যমে আমরা ভার্চুয়াল রিয়েলিটি একটু অনুধাবন করার চেষ্টা করি। I mean, I pulled the directions up on here. Make sure that the base is back against the window. It's red. Yeah. Oh, I'm green. Oh yeah. Oh. That's very green. Come on in. So we're going to show you some virtual reality today. You know, it's really hard to show people what it's like to be in virtual reality without having them try it for themselves. Filming you in the green screen studio is just the best way we found to help everyone else understand what it's like to be in VR. Any questions? Can I go first? All right, go crazy. আচ্ছা, এইখানে আমরা দেখতে পাচ্ছি কি, এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে একটি হেড মাউন্টেড ডিসপ্লে, এই ডিসপ্লের সাথে কিন্তু হেডফোন অ্যাটাচড আছে, যেটা হচ্ছে কানের মধ্যে লাগানো। আর এই ডিসপ্লেটা হচ্ছে আমাদের চোখটাকে হচ্ছে সম্পূর্ণভাবে কভার করে আছে, অর্থাৎ আমি যা দেখতে পাচ্ছি সম্পূর্ণ ডিসপ্লেতে যা সেটাই। আর এখানে আমাদের যে তিনটা জিনিস আমি একটু আগে বলেছিলাম, যে আমাদেরকে চোখ এবং আমাদের কান এবং হচ্ছে স্পর্শ। তো দেখতে পাচ্ছি স্পর্শের জন্য দুটি হচ্ছে যে হ্যান্ড গ্যাজেট হচ্ছে হাতে দেওয়া আছে, যেটা হচ্ছে যে ওই রিয়েলিটির সাথে রিলেটেড যে স্পর্শের যে উত্তেজনা সেটা আমাদের হাতের মাধ্যমে ব্রেনে ট্রান্সফার করতেছে। আর এখানে আমাদের যে ভিশন, আমাদের দৃষ্টিশক্তি এবং আমাদের যে কর্ণ, কান, এই দুই অনুভূতিকে প্রভাবিত করে সে কি করছে, একটা ডিজিটাল ইমেজ তৈরি করছে। এখন আমরা দেখতে পাবো যে এই ডিজিটাল যে রিয়েলিটি, সেটার সাথে আমরা কিভাবে মানে বিশ্বাস করে কিভাবে আমরা সেটার সাথে ইন্টারাকশন করতেছি ভার্চুয়াল রিয়েলিটি যে কনফিগারেশন সেটার সাথে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই মেয়েটা হচ্ছে একটা মানে কুকুরকে দেখতেছে ভার্চুয়াল রিয়েলিটিতে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে ওখানে কোনো কুকুর কিন্তু নাই, শুধু সেই দেখতেছে, এটা অন্য কেউ দেখতেছে না। এবং সে শুধু দেখতেছেই না, সে এটা বিশ্বাস করতেছে যে সে আসলে একটা কুকুর দেখতেছে, কিন্তু বাস্তবতাটা হচ্ছে কি যে আশেপাশের কেউ কিন্তু এই জিনিসগুলো দেখতে পাচ্ছে না।
এই যে এই কুকুরের সাথে যে সেন্সরগুলো কানেক্টেড সেগুলো হচ্ছে যে এই হাতের যে গ্যাজেট এর মাধ্যমে ট্রান্সফার হয়ে সেটা হচ্ছে যে ব্রেইনের মধ্যে ইনফরমেশনগুলো পৌঁছাচ্ছে, আর একই সাথে হচ্ছে এই হেড মাউন্টেন ডিসপ্লে সেটা হচ্ছে যেই যে ভিশনটা সেটা এখানে ট্রান্সফার করছে, দেখতে এইভাবে কাজ করতেছে, এবং এর সাথে যে সাউন্ডটা সেটাও সে পাচ্ছে। Hey, I have a stick now. Come here. You want the stick? Yeah, go get it. He actually gets it. Come on. আমরা যদি জাস্ট এখানে খেয়াল করি, আমরা যে ভার্চুয়াল রিয়েলিটিতে এই যে ডিসপ্লের মধ্যে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই বাচ্চাটা এর সাথে খেলতেছে, কিন্তু রিয়েলিটির মধ্যে মানে ইন রিয়েল লাইফে আমরা কি দেখতে পাচ্ছি, যেখানে একটা গ্রিন স্ক্রিন, এখানে কিন্তু এই বাচ্চাটা ছাড়া আর কিছুই নাই। কিন্তু এই যে ভার্চুয়াল রিয়েলিটির যে ইকুইপমেন্টস সেগুলো সে ব্যবহার করার মাধ্যমে কি সে কিন্তু সম্পূর্ণভাবে এই জিনিসটাই দেখতেছে। আমরা এখানে যে অংশটুকু দেখতেছি এই বাচ্চাটা সেই জিনিসটাই দেখতেছে এবং সে এটা রিয়েলিটি মনে করতেছে, বাস্তবতা মনে করছে, কিন্তু ইনফ্যাক্ট এইখানে কিন্তু আসলে কিছুই নাই। এই সম্পূর্ণ যে বাস্তবতা, যে ডিজিটাল ইমেজ, এটা কিন্তু আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে তাকে দেখানো হচ্ছে, যার কোনো বাস্তবতা নাই, কিন্তু তার কাছে ওই পার্টিকুলার সময়ের জন্য এটা বাস্তব। ভার্চুয়ালি সেটা হচ্ছে যে ভিজিবল এবং হচ্ছে যে সেটা রিয়েলাইজেবল এবং হচ্ছে যে তার জন্য সেটা বিশ্বাসযোগ্য। Oh, you're so cute. It makes you feel like you're pulling a string back. Left, check left. এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভার্চুয়াল রিয়েলিটি সেটের মাধ্যমে আমাদের এই যে যে মহিলাটি সেটটি পড়ে আছে সে সমুদ্রের নিচে চলে গেছে, সে দেখতেছে যে সে সমুদ্রের নিচে আছে, তার আশেপাশে বড় বড় মাছ, কিন্তু ইনফ্যাক্ট হচ্ছে আসলে কিছুই না, মানে আসলে বাস্তবে কিছুই নাই, কিন্তু সে সেগুলো দেখতেছে। Oh my goodness, these guys are so cool. Look behind you, Kyra. এই যে সে দেখতেছে যে এখানের মধ্যে একটা তিমি মাছ দেখতেছে। আচ্ছা আমরা একটু স্ক্রিনে সব দেখি। এই যে ইনফ্যাক্ট এখানে কিন্তু কোনো তিমি মাছ নাই। আচ্ছা, Order up. Bacon? Oh no. Is that how you cook for your family at home, human? It's burned. এই যে আমরা দেখতেছিলাম কি যে এক মহিলা ফ্রিজ থেকে বের করে ডিম রান্না করতেছে, কিন্তু আসলে কিন্তু ওখানে ফ্রিজও নাই, ডিমও নাই, মানে ফুল রিয়েলিটিটা হচ্ছে যে এই যে হেড মাউন্টেন ডিসপ্লে এর মাধ্যমে তাকে হচ্ছে দেখানো হচ্ছে, এবং এটার সাথে যে টাচ রিলেটেড যে উদ্দীপনা সেগুলো হচ্ছে সে এখান থেকে পাচ্ছে। Those donuts, Travis. Get them. Get those donuts. Don't stand in the way of his mom. A little bit more toward us. There you go. There. No, the other way, the other way. The wheels are a little off kilter. Hold on. Hold on. I'm gonna get really hungry down here. Little bit of a torque issue. Yeah, there you go. Right into the black hole. Hey! What? Chloe, go into space. No, I can't. The grid's here. The grid wall here, that's to stop you from walking into the couch, walking into the walls. Oh, this is so cool. I can move all this stuff. আর আমরা এখানে জাস্ট খেয়াল করি যে গ্রিন স্ক্রিন, এখানে কিন্তু মেয়েটা নিজে নিজেই লাফাচ্ছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে আসলে কিছু নাই, কিন্তু এইদিকে দেখা যাচ্ছে সে আসলে যে জিনিসগুলো দেখা যাচ্ছে সেগুলো আবার ভার্চুয়াল ডিসপ্লের মাধ্যমে দেখা যাচ্ছে। তো ঠিক এই জিনিসগুলাই হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি আর কি। আর একটু দেখি Look at this thing. সো আমরা এখানে যতখানি দেখলাম এতখানি আমার কাছে মনে হয় যে মোটামুটি আপাতত যথেষ্ট ভার্চুয়াল রিয়েলিটি বোঝার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। তো আলোচনাটাই দেখি যে ভার্চুয়াল রিয়েলিটি যে বিষয়টা আছে, যেখানে হচ্ছে যে আমরা চিত্রের মাধ্যমে দেখলাম যে আসলে ভার্চুয়াল রিয়েলিটি বলতে কি বোঝাচ্ছে, সেটা হচ্ছে কিভাবে আমরা হচ্ছে সংজ্ঞাটার সাথে আমাদের যে প্র্যাকটিক্যাল এক্সাম্পল সেটা আমি তোমাদেরকে দেখালাম তোমাদের বোঝার সুবিধার্থে। এখন আমরা দেখি যে ভার্চুয়াল রিয়েলিটি আসলে কোথায় ব্যবহৃত হচ্ছে, যে আমরা কোথায় ব্যবহার করছি। এক নাম্বার হচ্ছে যান চলাচল বা যানবাহন চলাচল যে প্রশিক্ষণ, ফ্লাইট সিমিউলেশন, সেটার ক্ষেত্রে হচ্ছে আমরা, বা কিভাবে ভার্চুয়ালি ড্রাইভিং শেখানো যায়, এরকম কিছু মেশিন আছে যেগুলোর সাহায্যে আমরা শিখতে পারি। এটা ছাড়া শিক্ষা ও গবেষণা বলতে যেমন এখন মেডিকেল অনেক স্টুডেন্টরা কিন্তু দেখা যাচ্ছে যে সরাসরি হিউম্যান অ্যানাটমি না করে সেটা হচ্ছে ভার্চুয়াল একটা রিয়েলিটি মেশিনের মাধ্যমে সে ফুল জিনিসগুলো দেখতেছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে তার ক্ষেত্রে মানে লাশ জোগাড় করা বা হিউম্যান বডি নিয়ে কাজ করা একজন শিক্ষানবিশের ক্ষেত্রে দেখা যাচ্ছে যতটা রিস্কি দেখা যাচ্ছে, সেখানে সে জাস্ট তথ্য প্রযুক্তি ব্যবহার করে
পুরো ব্যাপারটা কম্পিউটার জেনারেটেড ইমেজের মাধ্যমে করতে পারছি। এছাড়া সামরিক প্রশিক্ষণ, ব্যবসা বাণিজ্য, এইসব ক্ষেত্রে হচ্ছে আমাদের ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহৃত হয়। আমরা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু দেখি যে কিভাবে, সেটা হচ্ছে উৎপাদিত কিংবা প্রস্তাবিত পণ্যের গুণগত মান, গঠন, বিপণন, সম্ভাবনা যাচাই, মূল্যায়ন, বিপণন কর্মী প্রশিক্ষণ ইত্যাদি সব ধরনের কার্যক্রমে ভার্চুয়াল রিয়েলিটি সিমুলেশন পদ্ধতি ব্যবহার করা হয়। অর্থাৎ হচ্ছে যে এই প্রোডাক্টটা যখন আসবে, ওই প্রোডাক্টটা কিভাবে রিয়্যাক্ট করবে ইন রিয়েলিটি সেটার একটা ধারণা তাকে দেওয়ার জন্য কি করলো, যে তাকে ভার্চুয়াল রিয়েলিটি যে সিমুলেশন, ওই সিমুলেশনের মাধ্যমে তাকে প্রশিক্ষণ দেওয়া হয় যাতে সে এটা সম্পর্কে স্পষ্ট ধারণা পায়। তো যখন প্রকৃত বিষয়টা তার সামনে আসবে সেক্ষেত্রে যাতে সে মানে খুব সহজে তার সাথে খাপ খাইয়ে নিতে পারে। তো আমাদের হচ্ছে আমরা এরপরের টপিকগুলোতে চলে যাব। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আমরা অলরেডি আলোচনা করছি গত ক্লাসে, এবং সেটা নিয়ে আমরা আমাদের ক্লাসের শুরুর দিকে একটা ভিডিও অলরেডি আমরা দেখে নিয়েছি। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হচ্ছে বিভিন্ন প্রায়োগিক ক্ষেত্রগুলো নিয়েও আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম আর কি। তো এরপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে একটা প্রায়োগিক দিক যে নিউরাল নেটওয়ার্ক, সেটা নিয়েও আমরা আলোচনা করছিলাম লাস্ট ক্লাসে। আমরা একটু সামনে চলে যাই। রোবোটিক্স নিয়ে রোবোটিক্স নিয়ে আমরা আলোচনা করে ফেলছি অলরেডি। আচ্ছা, রোবোটিক্সের ব্যবহারগুলো হচ্ছে আমরা জাস্ট বুলেট পয়েন্ট আকারে হচ্ছে দেখতে পাচ্ছি এখানে, যে ব্যবহার হচ্ছে বিপজ্জনক কাজে, অর্থাৎ যে ধরনের কাজে একজন মানুষ যদি যায় তো তার জীবন প্রাণহানির দেখা যাচ্ছে অনেক ঝুঁকি থাকে। তো দেখা যায় সেই রকম ক্ষেত্রে আমরা রোবটকে পাঠাই যাতে হচ্ছে যে যদি তেমন কোনো বিপরীত ঘটনা ঘটে বা ঝুঁকিপূর্ণ বিষয় হয় তাহলে অন্তত একটা প্রাণ যাতে বেঁচে যায়। তারপর এটা ছাড়াও শিল্প ক্ষেত্রে বিভিন্ন অটোমেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্পেশালি যে ম্যানুফ্যাকচারিং, কার ম্যানুফ্যাকচারিং থেকে অন্যান্য জায়গাতে আমরা প্রচুর পরিমাণে এখন হচ্ছে যে রোবোটিক্স ব্যবহার করতেছি, অর্থাৎ রোবট চালিত যন্ত্রাংশ ব্যবহার করছি যেগুলো হচ্ছে অটোমেটেডভাবে কাজ করে। সূক্ষ্ম কাজেও দেখা যাচ্ছে এখন অনেক অপারেশন দেখা যাচ্ছে সরাসরিভাবে হিউম্যানয়েড সার্জিক্যাল না হয়ে দেখা যাচ্ছে রোবোটিক সার্জিক্যাল হচ্ছে, যেটা হচ্ছে রিমোটলি অপারেট করতেছে কোনো একজন মানুষ, কিন্তু দেখা যাচ্ছে যে এখানের মধ্যে বাইসেকশনটা হচ্ছে ডিসেকশন যাই হচ্ছে না কেন সেটা হচ্ছে রোবটের মাধ্যমে হচ্ছে পরিচালিত হচ্ছে। তো এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে চিকিৎসা ক্ষেত্র, সামরিক ক্ষেত্র, শিক্ষা ও বিনোদন, তারপর হচ্ছে নিরাপত্তা পর্যবেক্ষণ, মহাকাশ গবেষণা এবং ঘরোয়া বিভিন্ন কাজেও আমরা ইদানিং রোবট ব্যবহার করে আসছি। আচ্ছা, ক্রায়োসার্জারি নিয়ে হচ্ছে আমরা কথা বলতে যাচ্ছি, যে আমাদের পরবর্তী টপিক। আমি বলছিলাম যে আজকের ক্লাসে আমরা বেশিরভাগ গুরুত্বপূর্ণ টপিক টাচ করার চেষ্টা করব। তো ক্রায়োসার্জারি হচ্ছে একটা চিকিৎসা পদ্ধতি, যে এখানে কি হয় সাধারণত যে তাপমাত্রা, ওই তাপমাত্রার চেয়ে অত্যধিক শীতল একটি তাপমাত্রা, অত্যধিক নিম্ন একটি তাপমাত্রা, যা হচ্ছে প্রায় হচ্ছে -41 থেকে -196 ডিগ্রি সেন্টিগ্রেড, এই ধরনের তাপমাত্রায় আমরা কি করি যে টিস্যুতে অক্সিজেন সরবরাহ করে থাকি। তো তখন কি হয়, এত নিম্ন তাপমাত্রায় অক্সিজেন সরবরাহ করার ক্ষেত্রে কি হয় যে রক্তে এবং অক্সিজেনের সঞ্চালনের সম্ভব না হয়, তখন কি হয় তার ধরুন রোগাক্রান্ত যে টিস্যুটা আছে সেটা হচ্ছে কি নষ্ট হয়ে যায়, ক্ষতি সাধন হয়। অর্থাৎ হচ্ছে একটা আমরা দেখা যাচ্ছে টিউমারকে আমরা কেটে ফেলে দিব, তো দেখা যাচ্ছে ওই ক্ষেত্রে রক্তক্ষরণের বিষয় আছে বা দেখা যাচ্ছে ওই ক্ষতটা সারানোর বিষয় আছে, কিন্তু আমরা ক্রায়োসার্জারির মাধ্যমে যখন নাকি এই ধরনের অপারেশনগুলো করব তখন দেখা যাচ্ছে যে এই রক্তক্ষরণ বা দেখা যাচ্ছে যে তার হচ্ছে অনেক সময় পর্যন্ত রেস্ট, এই ধরনের জিনিসগুলো থেকে আমরা অ্যাভয়েড করতে পারতেছি। তো আমরা ক্রায়োসার্জারি জাস্ট এটা হচ্ছে একটা বিশেষ ধরনের চিকিৎসা ব্যবস্থা যেখানে আমরা কি করি যে রক্তক্ষরণ ছাড়া হচ্ছে আমরা অপারেশন করতে পারি। তো ক্রায়োসার্জারির চিকিৎসায় টিউমারের ধরন অনুযায়ী এবং নির্দিষ্ট শীতলতায় পৌঁছানোর জন্য তরল নাইট্রোজেন, আর্গন, অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়। এই শীতল গ্যাসগুলো ক্রায়োসার্জারি এজেন্ট নামে পরিচিত। তাহলে এখানে মাঝে মাঝে এমসিকিউতে কোশ্চেন আসে যে নিচের কোনটি ক্রায়োসার্জারি এজেন্ট, সেক্ষেত্রে আমাকে এই কথাগুলো মনে রাখতে হবে যে তরল নাইট্রোজেন, আর্গন, অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড। আর আরেকটা বিষয় হচ্ছে ক্রায়োসার্জারির জন্য কি পরিমাণ তাপমাত্রা প্রয়োজন হয়, সেটা হচ্ছে -41 ডিগ্রি থেকে শুরু করে -196 ডিগ্রি সেন্টিগ্রেড। তো আমাদের জাস্ট হচ্ছে যদি আমরা কয়েকটা জিনিস করি, যে প্রথম হচ্ছে ক্রায়োসার্জারি এক ধরনের চিকিৎসা পদ্ধতি, হ্যাঁ। তো তারপরে এই চিকিৎসা পদ্ধতিটা কি করা হয়, যে অত্যধিক দেখা যাচ্ছে কোনো টিস্যু, রোগাক্রান্ত কোনো টিস্যু বা অস্বাভাবিক কোনো টিস্যুকে আমরা কি করি, ধ্বংস করি বা আমরা হচ্ছে যে সরিয়ে ফেলি বা কেটে আলাদা করে ফেলি, সেটা ক্রায়োসার্জারির মাধ্যমে। কেটে বলতে রক্তক্ষরণ ছাড়া, যে ওই টিস্যুটা নিজেই পড়ে যায় এরকম একটা বিষয়। তো সেটা কি যে সেটার জন্য কি হয় -41 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে শুরু করে -196 ডিগ্রি সেন্টিগ্রেড এইরকম তাপমাত্রায় আমরা কি করি যে তরল নাইট্রোজেন, আর্গন, অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে আমরা এই ধরনের সার্জারি সম্পন্ন করে থাকি। এটাই হচ্ছে ক্রায়োসার্জারির মূল বিষয়।
তো আমরা ক্রায়োসার্জারির সুবিধা কি, যে অনেক সুবিধা রয়েছে, যে অন্যান্য চিকিৎসা পদ্ধতির তুলনায় ক্যান্সার ও নিউরোসার্জারি চিকিৎসায় ক্রায়োসার্জারি অধিক সাশ্রয়ী এবং প্রক্রিয়া সম্পন্ন করতে কম সময় লাগে। এই পদ্ধতিতে কোনো প্রকার জটিল পার্শ্ব প্রতিক্রিয়া নেই, ব্যথা, রক্তপাত অথবা অপারেশনজনিত কাটাছেঁড়ার কোনো জটিলতা নেই, যেটা আমি একটু আগে বলছিলাম। তো রোগীকে কোনো পূর্ব প্রস্তুতি নিতে হয় না এবং অনেক ক্ষেত্রে সার্জারি শেষে রোগীকে হাসপাতালেও থাকতে হয় না। তো দেখা যাচ্ছে একেবারেই ঝামেলা মুক্ত একটা যে সার্জারি, তো সেটা হচ্ছে ক্রায়োসার্জারি, যেখানে আমরা কি করি, যে কিছু যে আমাদের ক্রায়োনিক এজেন্ট, সেগুলো কি, যে নাইট্রোজেন, তার তরল নাইট্রোজেন, আর্গন, অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে কি করি, -41 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে -196 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমরা কি করি, যে একটা নির্দিষ্ট কোষ, যে কোষটা বা যে টিস্যুটা আক্রান্ত, তার উপরে আমরা অক্সিজেন প্রয়োগ করি। তো দেখা যাচ্ছে যে ওই সময় সেটা কি হয়, যে ধ্বংসপ্রাপ্ত হয়। আচ্ছা, তো আমাদের হচ্ছে মহাকাশ অভিযান নিয়ে আমরা আলোচনা করার ক্ষেত্রে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে যে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। আমরা সকলেই এই ব্যাপারে জানি যে বাংলাদেশের প্রথম কমিউনিকেশন স্যাটেলাইট হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। বিভিন্ন পরীক্ষায় এই ব্যাপারে আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে থাকে। তা আমরা হচ্ছে যে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 থাকার কারণে আমাদের কি কি সুবিধা পাওয়া যাবে, এই জিনিসটা একটু ভালোভাবে দেখব। এক নাম্বার কি, যেহেতু এটা একটা কমিউনিকেশন স্যাটেলাইট, তো ডিশ সেবা চালু হওয়ার মাধ্যমে টিভি চ্যানেলগুলোকে আর বিদেশি স্যাটেলাইট ভাঙা করতে হবে না। অর্থাৎ হচ্ছে এটা আমাদের নিজস্ব যে দেশীয় চ্যানেলগুলো, সেটা হচ্ছে এখানে যে ট্রান্সপন্ডারগুলো রয়েছে এর মাধ্যমে সম্প্রচার করতে পারবে। তারপর শুধু বাংলাদেশি নয়, বাংলাদেশের কাছাকাছি অন্য দেশের কাছে হচ্ছে যে আমরা হচ্ছে এই দেখা যাচ্ছে যে সেবা দিতে পারবো। তো সেক্ষেত্রে আগে আমরা ভাড়া নিতাম, এখন অন্যরা চাইলে আমাদের এই কভারেজ ভাড়া নিয়ে বা ট্রান্সপন্ডার ইউজ করে মানে টেলিকমিউনিকেশন বা তাদের যে স্যাটেলাইট চ্যানেলগুলো আছে এগুলো সম্প্রচার করতে পারবে। দেশের ইন্টারনেট সুবিধা বঞ্চিত এলাকা, যেমন দুর্গম পাহাড়ি এলাকায়, এই ধরনের জায়গায় হচ্ছে আমরা কি করতে পারি, টেলিমেডিসিন বা অন্যান্য ব্যাংকিং সুবিধা থেকে অন্যান্য সুবিধা নিশ্চিত করার জন্য, নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য আমরা কি করতে পারি, যে স্যাটেলাইট ভিত্তিক যে ইন্টারনেট কমিউনিকেশন সেবা, সেটা আমরা দিতে পারি। তো যদিও এই ধরনের সেবার আসলে মানে খরচটা একটু বেশি, স্যাটেলাইট ডিপেন্ডেন্ট যে টেকনোলজি, সেটা হচ্ছে একটু ব্যয়বহুল, তারপরেও আমরা চাইলে যে বিশেষ সময়ে এই ধরনের সেবা নিশ্চিত করতে পারি। তারপর প্রাকৃতিক দুর্যোগের সময় মোবাইল ফোন নেটওয়ার্ক। আচ্ছা, এখানে যেটা ব্যাপার, যে সাপোজ আমাদের যে দেশে বিভিন্ন মৌসুমী ঘূর্ণিঝড় বা অন্যান্য সমস্যা তৈরি হয়, তখন দেখা যাচ্ছে যে আমাদের সাধারণ যে যোগাযোগ ব্যবস্থা সেটা ক্ষতিগ্রস্ত হয়। তো সেই ধরনের ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা, অন্যান্য যোগাযোগ ব্যবস্থা যখন যেখানে ব্যর্থ, সেখানে আমরা স্যাটেলাইটের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে পারি। স্পেশালি হচ্ছে কমিউনিকেশন ব্যবস্থা, সাপোজ হচ্ছে আমরা টেলিফোন বা ভিডিও যে কনফারেন্সিং সাধারণত করে থাকি, ওই ধরনের যোগাযোগ আমরা স্থাপন করতে পারবো। এছাড়া স্যাটেলাইটের স্থাপিত অত্যাধুনিক ক্যামেরা দিয়ে সূক্ষ্ম প্রযুক্তি ব্যবহারে দেশের অত্যন্ত মূল্যবান তথ্যপত্র গ্রহণ করে। এখানে আসলে এটা এই যে লাস্ট 5 নম্বর যে পয়েন্টটা, সেটা আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর কারণে ক্ষেত্রে প্রযোজ্য নয়, কারণ বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 সেটা হচ্ছে একটা টেলিকমিউনিকেশন স্যাটেলাইট। এটা কোনো জিও স্টেশনারি ঠিক আছে, জিও স্টেশনারি স্যাটেলাইট হচ্ছে যেটা হচ্ছে যে আমাদের পৃথিবীর যে গতি, সেটার গতির সমপরিমাণ গতি থাকে, যে সেই কারণে কি হয়, যে আমাদের ভূপৃষ্ঠ থেকে যে উচ্চতায় সেটা অবস্থান করতেছে, ওই অবস্থানে সেটা স্থির মনে হয়। তো এই ধরনের স্যাটেলাইটগুলোকে আমরা বলি জিও স্টেশনারি স্যাটেলাইট। আমি যেটা বলতেছি যে আমাদের বেশ কয়েক ধরনের স্যাটেলাইট রয়েছে। তো এর মধ্যে একটা স্যাটেলাইট হচ্ছে যে ওয়েদার স্যাটেলাইট, হ্যাঁ, বা হচ্ছে জিও ইমেজিয়ারি স্যাটেলাইট, যেটা হচ্ছে যেটার মধ্যে খুবই মানে উচ্চ ক্ষমতা সম্পন্ন লেন্স দিয়ে হচ্ছে যে ওই স্যাটেলাইটের মধ্যে ক্যামেরা স্থাপন করা থাকে, যেটা রিমোট হচ্ছে যে সার্ভিলেন্স সেটার কাজ করে। তো সেই জন্য যে ইকুইপমেন্ট, যে ধরনের ইকুইপমেন্ট দরকার, সেটা বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এ নেই, কারণ এটা হচ্ছে একটা কমিউনিকেশন স্যাটেলাইট। এখানে 40টা ট্রান্সপন্ডার দেওয়া আছে, যেগুলো হচ্ছে বেসিক্যালি যে ইনফরমেশন বা সিগন্যাল রিলের কাজ করবে। সেক্ষেত্রে আমরা যদি বলি যেটা ভিডিও ক্যাপচারিং করবে, সেটা হচ্ছে যে না ইনকনসিস্টেন্ট ডাটা। আচ্ছা, আমরা আসি এখন বলছে অত্যাধুনিক ক্যামেরা ব্যবহার করে সূক্ষ্ম প্রযুক্তি ব্যবহার করে। এখন তো আমার জানা মতো হচ্ছে এই ধরনের কোনো প্রযুক্তি ব্যবহার করা হয় নাই বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এ। আচ্ছা, তো আমাদের স্যাটেলাইট প্রযুক্তি, প্রতিরক্ষা এগুলো তোমরা রিডিং পড়ে, আচ্ছা বায়োমেট্রিক সম্পর্কে আমরা আলোচনা করছি লাস্ট ক্লাসে। তারপরে কণ্ঠস্বর যাচাই, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে হচ্ছে, আচ্ছা আমাদের ক্লাসের সময় কতক্ষণ একটু দেখে নিই, খুব বড় ধরনের ক্লাস হয়ে গেছে কিনা। আচ্ছা,
আমরা জাস্ট জেনেটিক ইঞ্জিনিয়ারিং পর্যন্ত আজকে আলোচনা করব, এরপরে আর আলোচনা করব না। আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ আসি। তো কোথায় ছিলাম? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা কি, যে আমরা মানে জিন বলতে আমরা সাধারণত যেটা বুঝি, যে জিন বলতে আমাদের বায়োলজিক্যাল সেন্সে যেটা, সেটা হচ্ছে আমাদের যে হিউম্যান বডি বা যে কোনো জীবদেহে আমাদের যে ক্ষুদ্রতম মৌলিক গাঠনিক একক সেটা হচ্ছে কোষ। তো কোষকে যখন আমরা ভাঙবো সেখানে হচ্ছে আমাদের কি থাকে, প্রথমে হচ্ছে সাইটোপ্লাজম থাকে, হ্যাঁ, মানে প্রোটোপ্লাজম থাকে। তো প্রোটোপ্লাজম ইকুয়াল টু কি, সাইটোপ্লাজম প্লাস হচ্ছে নিউক্লিয়াস। তো আমরা সাইটোপ্লাজম বাদ দিলে থাকে নিউক্লিয়াস। আমরা চিত্রে আসলে একটা নিউক্লিয়াসকে দেখতে পাচ্ছি। তো এই নিউক্লিয়াসের হচ্ছে যে 5টা অংশ, তার মধ্যে একটা হচ্ছে ক্রোমোজোম। তো ক্রোমোজোমের ভিতরে হচ্ছে আমাদের যে যে বংশগতিক যে বৈশিষ্ট্য সেটা বহন করার জন্য বিভিন্ন ধরনের প্রোটিন থাকে। এর মধ্যে একটা হচ্ছে মানে নিউক্লিক অ্যাসিড, মানে নিউক্লিক অ্যাসিডের মধ্যে একটা হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, এটা হচ্ছে ডিএনএ, আর একটা হচ্ছে যে রাইবো নিউক্লিক অ্যাসিড বা হচ্ছে আরএনএ। এখন ডিএনএ এটা কি হয়, যে ডাবল হেলিক্স যে তৈরি করা আছে, এটা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। তো এই ক্রোমোজোমের যে একটা নির্দিষ্ট অংশ, যেটা হচ্ছে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে, যে বৈশিষ্ট্য হয়তো আমার একটা জীবের মধ্যে আছে আর একটা জীবে নাই। সাপোজ আমরা যদি বিভিন্ন ফলের ক্ষেত্রে তুলনা করি, যেমন আমরা বিভিন্ন ধরনের যে আমাদের ক্লোনিং করা ফল পাইছি, যেমন হচ্ছে যে হাইব্রিড ফল বলি, যেমন হচ্ছে আপেল কুল বলি, যেটা কালার দেখতে আপেলের মতো, হ্যাঁ, কিন্তু টেস্টটা হচ্ছে বড়ইয়ের মতো, বা শেপটা হচ্ছে বড়ইয়ের মতো, বা কিছু কিছু বড়ই আছে যেগুলো সাইজ হয়ে গেছে আপেলের মতো। তো দেখা যাচ্ছে কি, হয়তো আমরা আপেলের যে বৈশিষ্ট্য, যে সাইজের যে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ডিএনএ, সেটাকে আমরা নিলাম, নিয়ে আমরা এটাকে কি করলাম, যে জোড়া দিলাম কোথায়, যে বড়ের সাথে জোড়া দিলাম। তো তখন কি হলো, বড়ের যে সাইজটা সেটা আপেলের সাইজের হয়ে গেল। হ্যাঁ, এইভাবে হচ্ছে কাজগুলো করে। আমরা একটু সরাসরি ডেফিনেশনে আসি। এখানে বিভিন্ন এই যে আমাদের বিভিন্ন ধরনের উদাহরণ দেওয়া আছে, প্রয়োজনীয়তা একটু আলোচনা করি বই থেকে সরাসরি। তো এখানে কি হচ্ছে, আমরা জানি যে প্রাণীদেহে ক্ষুদ্র অংশ নিয়ে গঠিত হচ্ছে ক্রোমোজোম, যেগুলো হচ্ছে ডিএনএ, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, ডাবল হেলিক্স দিয়ে তৈরি। তো এর ভিতরে ক্ষুদ্র অংশ সেই প্রাণীর জৈবিক বৈশিষ্ট্য বহন করে, সেগুলো হচ্ছে জিন বলে। আচ্ছা, এই একটি ক্রোমোজোমে অসংখ্য জিন থাকতে পারে। মানবদেহে 20,000 থেকে 30,000 জিন রয়েছে। এই ধরনের এক সেট জিনকে জিনোম বলা হয়। তো জিনোম হলো একটি জীবের বৈশিষ্ট্য নকশা বা বিন্যাস। তো জিনোম সিকোয়েন্স দিয়ে বোঝায় যে কোষের সম্পূর্ণ ডিএনএর বিন্যাস ক্রম। তারপর হচ্ছে জিনোম যত দীর্ঘ হবে তার ধারণ করা তথ্য তত বেশি হবে। জিনোমের উপর নির্ভর করে প্রাণীর বৈশিষ্ট্য। আচ্ছা, যেহেতু একটা জিন হচ্ছে একটি প্রাণীর বৈশিষ্ট্য বাহক, তাই কোনো প্রাণীর জিনোমের কোনো একটি জিনকে পরিবর্তন করে সেই প্রাণীর কোনো একটি বৈশিষ্ট্য পরিবর্তন করা সম্ভব। যেহেতু জিনগুলো আসলে ডিএনএ এর একটি অংশ, তাই এটা জিনকে পরিবর্তন করতে হলে ল্যাবরেটরির ডিএনএ এর কিছু অংশ কেটে আলাদা করে অন্য একটি প্রাণীর বা ব্যাকটেরিয়া থেকে আরেকটি জিন কেটে এনে সেখানে লাগিয়ে দেওয়া হয়। তো গবেষণার মাধ্যমে একটি জিন পরিবর্তন করে সেখানে অন্য জিন লাগানো হয়, তাকে হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ বলে। গবেষণার মাধ্যমে একটি জিন পরিবর্তন করে অন্য একটি জিনে লাগানোকে বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ। তো রিকম্বিনেন্ট ডিএনএ বা আরডিএনএ সমৃদ্ধ জীবকে বলা হয় জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। তো জিন জোড়া লাগানো বা রিকম্বিনেন্ট ডিএনএ বা আরডিএনএ সত্যিকার অর্থে কি কাজে যথার্থভাবে ব্যবহার করা হয় সেটি বের করার জন্য বিজ্ঞানীরা প্রতিনিয়ত গবেষণা করে যাচ্ছে। বস্তুত জীববিজ্ঞানের অত্যাধুনিক শাখার উদ্দেশ্য হচ্ছে যে জীবের জেনেটিক ইঞ্জিনিয়ারিং সংজ্ঞা হিসেবে আমরা বলতে পারি যে জীবদেহে জিনোমকে প্রয়োজন অনুসারে সাজিয়ে কিংবা একাধিক জীবের জিনোমে জোড়া লাগিয়ে নতুন জীবকোষ সৃষ্টির কৌশলই হচ্ছে ডিএনএ জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, তাহলে আমরা সংজ্ঞাটা পেয়ে গেলাম। সেটা হচ্ছে বইয়ের ভাষায় সংজ্ঞাটা হচ্ছে এরকম, যে জীবদেহে জিনোমকে প্রয়োজন অনুসারে সাজিয়ে কিংবা একাধিক জীবের জিনোমে জোড়া লাগিয়ে নতুন করে জীবকোষ সৃষ্টির কৌশলই হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রসেসটা জাস্ট একটু শর্টে বলা আছে বই, আমি একটু ডিটেল বলি। সেটা হচ্ছে যে প্রথমে কি করা হয়, যে আমার যে দুইটা প্রাণী, তো ওই দুইটা প্রাণীর মধ্যে যে আমার যে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সেটাকে ফার্স্টে চিহ্নিত করতে হয়, যে আমি কোন প্রাণীতে আসলে ঠিক কোন বৈশিষ্ট্যটা যাচ্ছি। তো তারপরে আমাদের কি করতে হয়, যে ওই ডিএনএ থেকে
সেই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী যে আমাদের অংশ আছে সেটাকে চিহ্নিত করতে হয়। চিহ্নিত করার পরে আমরা কি করি যে ওই অংশটা কেটে নিয়ে সাধারণত ব্যাকটেরিয়া এর যে আমাদের ডিএনএ আছে ওখানের মধ্যে হচ্ছে আমরা সেটাকে প্রতিস্থাপন করি, যে একটা নির্দিষ্ট অংশ কেটে ওখানে যে আবার নির্দিষ্ট অংশ জোড়া দেওয়া সেটাকে আমরা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি বলি, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম। তো এই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে আমরা কি করি যে প্রয়োজনীয় সংখ্যক সেই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী অংশ তৈরি করি। কারণ হচ্ছে ব্যাকটেরিয়ার যে প্রজনন ক্ষমতা বা গ্রোথ সেটা হচ্ছে অনেক বেশি, খুব অল্প সময় দেখা যাচ্ছে আমি একটা অংশ কেটে নিয়েছি, সেটা দেখা যাচ্ছে যে 1 লাখ হয়ে গেল। এবার এই 1 লাখ ডিএনএ কে আমি দেখা যাচ্ছে যখন নাকি আমি আবার ওই নির্দিষ্ট জীবে কেটে নিয়ে আমি যখন নাকি আবার ওই নির্দিষ্ট জীবের ডিএনএ সাথে জোড়া দিব, তখন ওই জীবের বৈশিষ্ট্যের মধ্যে ওই ডিএনএ এর প্রভাবটা চলে আসবে। তখন দেখা যাচ্ছে আমার কাঙ্ক্ষিত যে বৈশিষ্ট্য চাই আমি আমার ফলে বা মানুষে বা যেই জীবে আমি ক্লোনিং করবো আর কি, যদিও যে হিউম্যান ক্লোনিং সেটা হচ্ছে আইনত দণ্ডনীয়, তো সেই বৈশিষ্ট্য হচ্ছে আমার চলে আসবে। তো এইভাবেই হচ্ছে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাজ করে। এটা একটা চলমান গবেষণার ক্ষেত্র এবং এটা নিয়ে এখনো গবেষণা চলছে। তো উদাহরণস্বরূপ হচ্ছে উচ্চ ফলনশীল জাতের ধান ও অন্যান্য ফল ও প্রাণীর জিনের সাথে সাধারণ জিনের জোড়া লাগিয়ে নতুন ধরনের আরও উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের শস্য, প্রাণী ও মৎস্য উৎপাদিত হচ্ছে বা হয়েছে। তো এটি সহজ ভাষা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সংজ্ঞা বলতে আমরা এই যে আমাদের 25 পৃষ্ঠার উপরে যে অংশটুকু আছে এতটুকু পড়লেই আমার কাছে মনে হয় যথেষ্ট। আর তোমাদের ব্যাখ্যার জন্য আমি প্রয়োজনে পরবর্তী ক্লাসে আবার তোমাদেরকে আরো জিনিসটা ভালোভাবে দেখাবো। তো আমাদের আজকের যে ক্লাস আমরা আজকে এতটুকুর মধ্যেই রাখি, কারণ হচ্ছে যে আমাদের আজকে আলোচনা আসলে অনেকক্ষণ হয়ে গেছে, 31 মিনিট ক্লাস চলতেছে। তো আজকের জন্য এতটুকুই। তোমাদের ক্লাসে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্ন অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবা। আর ধৈর্য ধরে ক্লাসের শেষ পর্যন্ত থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। আশা করি খুব শীঘ্রই তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।